maybe 2 weeks, maybe a couple of days longer to do the job. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যুক্তরাষ্ট্র কি ইরানের সাথে যুদ্ধে সফল হচ্ছে? আপনি এই প্রশ্ন কাকে জিজ্ঞেস করছেন তার উপর এর উত্তর নির্ভর করবে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে মার্কিন সেনা প্রধান জেনারেল র্যান্ডি জর্জের পদত্যাগ এবং ট্রাম্পের বিশ্বস্ত অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির অপসারণ কিসের ইঙ্গিত দিচ্ছে? আমেরিকার পিউ রিসার্চ জরিপে দেখা গেছে 61% আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের এই সংঘাত পরিচালনার পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, আর 37% আমেরিকান ট্রাম্পের সমর্থন জানিয়েছেন। যুদ্ধের শুরুতেই বিশ্লেষকরা বলেছিলেন খামেনি হত্যা করা ট্রাম্পের বড় ভুল ছিল। শত্রুতা ভুলে পুরো ইরান এখন ঐক্যবদ্ধ। ইরানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের মৃত্যু হলেও তারা সামরিক পদে বিকল্প নেতৃত্ব প্রস্তুত রেখেছেন, অর্থাৎ তাদের প্ল্যান বি তৈরি ছিল যাতে তারা শাসন ব্যবস্থায় টিকে থাকতে পারে। আমেরিকা ইসরায়েলের ধারণা ছিল সর্বোচ্চ নেতাকে হত্যা করার 1 সপ্তাহের মধ্যেই তারা ইরানে জয়ের মুখ দেখবে। এখন যত সময় যাচ্ছে বিশ্বব্যাপী একা হয়ে যাচ্ছে ট্রাম্প, এমনকি নিজ দেশেই সে বিশাল চাপে পড়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প নিজেই ড্যামেজ কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে গেছেন এবং বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অপরাধের দায়ে দায়ী হবে এবং আমেরিকার বিরুদ্ধে একসময় এই গণহত্যার বিচার হবে। We don't even know if Iran gets that money. Frankly, I think it's very hard for them to get it. মার্কিন প্রশাসন ইরানে প্রায় 14 কোটি ব্যারেল তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে এখন ইরান সরকারের হাতে শত শত কোটি ডলার চলে যাওয়ার পথ খুলে গেল। ইরান হয়তো এমন একটি সুযোগের অপেক্ষাই করছিল। 1995 সালের পর এই প্রথম ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে তেল বিক্রি করা এবং মার্কিন ডলারের মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ পেয়েছে। বিশ্ববাজারে জ্বালানি সংকটের কারণে ট্রাম্প আছে মহাবিপদে। ইরান চায় বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়ুক, যাতে বিশ্বের চাপে প্রেসিডেন্ট ট্রাম্প পিছু হটতে বাধ্য হয়। আমেরিকার অবস্থায় এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আতঙ্কিত ট্রাম্প এখন বিশ্ব নেতাদের আহ্বান জানাচ্ছেন, যাও হরমুজ প্রণালী থেকে ইচ্ছে মতো তেল নিয়ে আসো। যদিও এটি তার ব্যক্তিগত রাগের কথা, কিন্তু শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত রোমান্টিকতা দিয়ে বিশ্ব চলে না। সবাই জানে বিপদে পড়লে কে কি করবে, সেটি ডোনাল্ড ট্রাম্প শিখিয়ে দিতে হবে না। But the real damage was done by the president himself, posting on social media a message: I have a suggestion for you. Build up some delayed courage, go to the straight and just take it. You'll have to start learning how to fight for yourself. The USA won't be there to help you anymore, just like you weren't there for us. Go get your own oil. গত 1 মাসে ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমলেও ইরান এখনো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক জরিপ সিএনএনকে জানিয়েছে দেশটির ভান্ডারে এখনো হাজার হাজার ড্রোন জমা আছে। এখনো তাদের অর্ধেক ক্ষেপণাস্ত্র তৈরি আছে। ইরান অতীতে যেমন দ্রুত ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করেছে, তেমনটা ভবিষ্যতে আবারও তারা করবে। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হলেও টিকে আছে। হিজবুল্লাহর হাতে অসহায়ভাবে মার খাচ্ছে ইসরায়েলি সেনারা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও এখন যুদ্ধে যুক্ত হয়েছে, আর ইরানের কাছে এখনো উল্লেখযোগ্য পরিমাণের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তো আছেই। তাই ট্রাম্প এখন বলছেন, আমাকে তোমরা থামালে থামাও, না থামালে আমি কিন্তু নিজে নিজেই থেমে যাব। ট্রাম্প এবং তার আরব মিত্রদের ভয় এই অসমাপ্ত যুদ্ধ থামলেও এই অঞ্চলে অন্তত তেল বাণিজ্যে ইরানের একক আধিপত্য বাড়বে। ভবিষ্যতে ইরান নির্ধারণ করবে হরমুজ প্রণালী দিয়ে কারা কিভাবে তেল সরবরাহ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন এটি তাদের নিজস্ব সমুদ্র রেখা। তাই এই পথে কারা যাবে কারা যাবে না সেটি ইরানই নির্ধারণ করবে। Strait of Hormuz, the reality is that it's in Iran's and Oman's territorial water. It's in our territorial waters. সৌদি আরবের তেল সরবরাহকারী বিকল্প প্রণালী বাব আল মানদেবেও এখন ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণ রেখার মধ্যে। এই প্রণালী এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সংযোগকারী অতি গুরুত্বপূর্ণ সমুদ্র পথ। ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার সাফল্য আরেকভাবে কিন্তু পরিমাপ করা যায়, তা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ দিয়ে। এই হিসেবে 1 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের অনেক ক্ষতি করেছে।
লক্ষাধিক স্থানে তারা হামলা করেছে। ইরানের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতা এতে নিহত হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ নেতা আলী খোমেনিও রয়েছেন। ইরানের বিমান এবং নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের পারমাণবিক কর্মসূচিও আরো পিছিয়ে গেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা কমেছে এবং তাদের গুরুত্বপূর্ণ মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তীব্র বোমাবর্ষণের মুখে পড়েছে। অন্যদিকে ইরান খুব বেশি স্থায়ী ক্ষতি না করেও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং যাতায়াত পথ বন্ধ করতে সক্ষম হয়েছে। তাহলে কেন মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে জিতলেও সামগ্রিক যুদ্ধে হেরেছে? এর উত্তর প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল অত্যন্ত উচ্চবিলাসী, উচ্চাকাঙ্ক্ষী। ফেব্রুয়ারির 28 তারিখে ডোনাল্ড ট্রাম্প একটি ভিডিও বার্তায় বলেছিলেন তিনি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করবেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করে দিবেন, আঞ্চলিক অস্থিতিশীলতা তিনি রোধ করবেন এবং পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু এখন পর্যন্ত এসব লক্ষ্য একটিও তিনি অর্জন করতে পারেননি। They have no navy. They have no military. They have no air force. They have no telecommunications. They have no anti-aircraft systems. They have no leaders. You know, their leaders are all gone. That's why we have regime change. We have. দর্শক, ইতিহাস এটাও প্রমাণ করে যে কোনো শত্রুকে আকাশপথে বোমা মেরে পরাজিত করা যায় না। ইরানে নির্বিচারে বোমা ফেলা হয়েছে। মেয়েদের প্রাইমারি স্কুলে বোমা ফেলে সেখানে প্রায় 200 বাচ্চা মেয়েকে খুন করা হয়েছে। এতে যে ইরানিরা একত্রিত হয়ে গেছে সেটা ডোনাল্ড ট্রাম্প ঠিকই টের পাচ্ছে। কিছুদিন আগেও যারা ইরানের ইসলামিক শাসন নিয়ে কথা বলতো তারা এখন মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য বদ্ধপরিকর। লক্ষ লক্ষ ইরানি এখন যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ইরানের মিসাইল ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম, ডেভিড স্প্লিম, পেট্রিয়ট থার্ড সিস্টেমকে অনায়াসে পরাজিত করে তেল আবিবে অনেকগুলো এলাকায় গাজার মতো বানিয়ে দিয়েছে। Residents reported non-stop alerts, with 4 consecutive rounds of sirens forcing families to repeatedly seek shelter, as per a report by the Times of Israel. শুধু তাই না, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের অনেক স্থাপনা ইরান ধ্বংস করে দিয়েছে। ইরান এই পর্যন্ত বহুবার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে। ইরান বলেছে তাদের শর্ত না মানলে কোনো যুদ্ধবিরতি হবে না। তাহলে বোঝা যায় ইরানের কত বড় সাহস। ইরানের নিয়মিত সেনা সংখ্যা 7 লাখেরও বেশি। সাধারণ হিসেবে এদেরকে প্রতিহত করার জন্য অন্তত 3 গুণ সৈন্যের প্রয়োজন হবে। তাই ইরানের সঙ্গে স্থলপথে যুদ্ধ করতে গেলে নিদেন পক্ষে আমেরিকার 20 লাখ সৈন্যের প্রয়োজন হবে। অথচ আমেরিকা বলছে সর্বমোট 7,000 সৈন্য তারা এই এলাকায় মোতায়েন করছে। আসলে উপরে উপরে বড় বড় কথা বললেও এই যুদ্ধ থেকে বের হওয়ার জন্য পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। We're going to hit them extremely hard over the next 2 to 3 weeks. We're going to bring them back to the Stone Ages where they belong. Those comments saw oil prices spike this morning when US markets opened. এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলেছে। জ্বালানির দাম এবছর 120% বেড়েছে। এর প্রধান কারণ ইরানের দ্বারা হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দেয়া, যার মাধ্যমে প্রতিদিন বিশ্বের 20% তেল পরিবহন করা হতো। প্রাকৃতিক গ্যাসের দাম ইউরোপে 70%-এরও বেশি বেড়েছে। এই প্রণালী দিয়ে হিলিয়াম সহ ব্যাপক পরিমাণের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। জরিপে দেখা গেছে এই সংঘাতের জন্য মাত্র 18% মানুষ ইরানকে দায়ী করছে, যেখানে 29% যুক্তরাষ্ট্রকে এবং 38% ইসরায়েলকে দোষারোপ করছে। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক নিবন্ধে লিখেছে, ইরানে চলমান যুদ্ধের পরিধি ক্রমশ বড় হচ্ছে। এর ফলে পেট্রোলের ক্রমবর্ধমান মূল্যের প্রভাব আমেরিকান ভোক্তারা ইতিমধ্যেই অনুভব করতে শুরু করেছেন। এই যুদ্ধে নানানভাবে সবচেয়ে কোণঠাসা হয়েছে ইসরায়েল। আমেরিকানরা বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের জনমত জরিপ এখন নেতানিয়াহুকে দায়ী করছে এই যুদ্ধের জন্য। যুদ্ধে ইরানের সঙ্গে পাল্লা দিতে ইসরায়েল দারুণভাবে এখন হিমশিম খাচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করেছেন,
তিনি বলে দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী অর্থাৎ আইডিএফ এর জনবল সংকট প্রকট হয়ে দেখা দিচ্ছে। তিনি বলেছেন আইডিএফ নিজেই এখন ধ্বংস হওয়ার আগে, আমি 10 নম্বর লাল সংকেত দেখাতে যাচ্ছি। যা তাদের বিধ্বংসী অস্ত্রের ভান্ডারও প্রায় শেষ হয়ে গেছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইরানের সস্তা দামি ড্রোনকে তারা আর প্রতিহত করবে না। তারা ঘোষণা দিয়েছে আমেরিকা যদি ইরানে গ্রাউন্ড অপারেশনে যায় সেখানেও তারা যোগ দিবে না। আসলে তারা করতে পারবে না। উপর থেকে দেখলে তেল আবিবের বিভিন্ন এলাকা এখন গাজার মতো মনে হয়। বিভিন্ন এলাকার বাড়িগুলোর কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে, যা কিনা ইসরায়েল কখনো কল্পনাও করতে পারত না। অন্যদিকে প্রতিদিন হাজার হাজার ইসরায়েলি নাগরিক দিনে একাধিকবার নিজেদের আশ্রয়ের জন্য দৌড়াচ্ছে, কেউ আন্ডারগ্রাউন্ড রেলে, কেউ বা বহুতল ভবনের নিচে অথবা তাদের সরকারি আশ্রয়ে। And people would come here at night and sleep on the floor, or sleep on the floor and sit on the floor, depends. We have 31 and I live there on the 20. So I can't stay there, I need to leave. এই যুদ্ধ শুরু হওয়ার আগে খামেনি শাসনের বিরুদ্ধে দেশটিতে আভ্যন্তরীণ অসন্তোষ ছিল, কিন্তু বাইরের হামলা ইরানি জাতীয়তাবাদকে উস্কে দিয়েছে। ট্রাম্পের এই আক্রমণ ইরানিদের কাছে স্পষ্ট হয়ে যায় এই যুদ্ধ খামেনি তন্ত্রের বিরুদ্ধে নয়, বরং এই যুদ্ধ ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে। ট্রাম্পের খাগাস দ্বীপ দখল করে ইরানের তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণাই এর প্রধান উদাহরণ। তাই ইরানিরা সবাই একত্রিত হয়ে গেছে। US President Donald Trump says that he could take the oil in Iran and seize Karg Island, the small island off the coast of Iran, home to a major oil terminal that is considered the country's economic lifeline. এই যুদ্ধে ইরাক যুদ্ধের মতো যুক্তরাষ্ট্র দেশীয় বা আন্তর্জাতিক সমর্থন নেওয়ার চেষ্টা করেনি, এমনকি পায়ওনি। এই যুদ্ধে সম্পূর্ণ একা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। প্রধান মিত্র ইসরায়েলকেই কেবল কাছে পেয়েছে। মধ্যপ্রাচ্যের নেতারা তো আগে থেকেই মেরুদণ্ডহীন এবং আমেরিকার দালাল, আর ট্রাম্পের পাছা চাটা গোলাম। ট্রাম্প সেটি নিজেও দম্ভ করে সরাসরি সৌদি প্রিন্সকে উল্লেখ করে বলে দিয়েছেন, He didn't think this was going to happen. He didn't think he'd be kissing my ass. He really didn't. He thought he'd be. সবচেয়ে নাজুক অবস্থায় আছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং ওমান। এই দেশগুলো যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপন করতে দিয়েছিল নিজেদের নিরাপত্তার জন্য। উদ্দেশ্য ছিল বাইরের সব প্রতিঘাত থেকে যুক্তরাষ্ট্র তাদেরকে রক্ষা করবে। এখন হিতে বিপরীত হয়েছে। মার্কিন সামরিক ঘাঁটির জন্যই ইরান এসব দেশে হামলা করছে, তারাও অসহায়ভাবে মার খাচ্ছে। The Kingdom of Bahrain also wasn't spared. Neither was Kuwait, Saudi Arabia, or Oman. এই যুদ্ধে আমেরিকা ইসরায়েলের যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এর চাইতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। তারা উদীয়মান অর্থনীতি, তাদের ক্ষতির পরিমাণ কত ট্রিলিয়ন তা এই মুহূর্তে মূল্যায়ন করা কঠিন। তবে যেই পরিমাণ ক্ষতি তাদের হয়েছে সেই ক্ষতি কাটিয়ে উঠতে অনেক বছর সময় লাগবে। এখন অনেক পর্যবেক্ষক মনে করছেন এমনও তো হতে পারে যুদ্ধ শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করবে, কারণ ট্রাম্প একজন জীবন্ত সাইকোপ্যাথ। তার ট্র্যাক রেকর্ড অন্তত তাই বলছে। তিনি কোনো যুদ্ধে হেরে যাওয়া পছন্দ করেন না। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষকে শক্তিশালী করেছে। তেলের দাম নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র নিরুপায় হয়ে ইরান এবং রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়েছে। ফলে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আয় করছে। রাশিয়া প্রতিদিন অতিরিক্ত $150 মিলিয়ন আয় করছে। চীনও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, আর তারা ইরানকে সর্বোচ্চভাবে প্রযুক্তি সহায়তা দিচ্ছে। এই যুদ্ধে রিপাবলিকান সাংসদদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থন কমেছে। সেনেটে অতিরিক্ত $200 বিলিয়ন প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এখনই বোঝা যাচ্ছে যদি যুদ্ধ শীঘ্রই শেষ না হয় তখন ইরান কেবল টিকে থাকার কারণেই নিজেদের বিজয়ী দাবি করতে পারবে। The reality is that we have never had a good experience from negotiations with the US. দর্শক, জানুয়ারিতে ভেনেজুয়েলার সাফল্য ট্রাম্পকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছিল, কিন্তু এই যুদ্ধের কারণে খোদ আমেরিকানরাই ট্রাম্পের বিরুদ্ধে বিভক্ত হয়ে গেছে। রাস্তায় রাস্তায় ট্রাম্পের বিরুদ্ধে মিছিল মিটিং হচ্ছে। ইউরোপের দেশগুলো সরাসরি যুদ্ধে যোগ না দেয়াতে
ট্রাম্প দারুণ খেপেছে। নেটো জোটের ভবিষ্যৎ যে অন্ধকার তা ট্রাম্প এখনই বলে দিয়েছে। ইউরোপের দেশের নাগরিকরা তেল সংকটে, নিদারুণ সংকটে আছে। ইউক্রেন যুদ্ধের জন্য পুরো ইউরোপ রাশিয়ার জ্বালানি বর্জন করেছিল। এখন তাদের কি হবে? ইউরোপ এবং নেটো সহ আমেরিকার বিশ্বস্ত মিত্ররা সবাই ডোনাল্ড ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্ট্রেমার স্পষ্ট করে বলে দিয়েছেন, এই যুদ্ধ আমাদের যুদ্ধ নয়, এই যুদ্ধে আমরা যাব না। This is not our war. We will not be drawn into the conflict. That is not in our national interest. ট্রাম্প এখন আর কত চাপাবাজি করবেন? ভবিষ্যতে ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচি পুনর্গঠন করবেই করবে। এমনকি পারমাণবিক অস্ত্র অর্জনের পথেও এগুতে পারবে, যেভাবে উত্তর কোরিয়া বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের পারমাণবিক শক্তি অর্জন করেছিল। এইবার ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইরানের শাসন ব্যবস্থার প্রকৃতি এবং দেশটির ভৌগোলিক বাস্তবতা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি। তবে ভবিষ্যতে তাকে অবশ্যই সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।